আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও 57 মৃত্যু। 13 মাসের সবচেয়ে ভয়ঙ্কর এপ্রিল। স্বাস্থ্যবিধি না মানলে আরও খারাপ পরিস্থিতির আশঙ্কা। লকডাউনে সড়কে প্রাইভেট কার, রিকশা, অটোরিকশার দাপট। গণপরিবহন চালুর দাবিতে রবিবার সারা দেশে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ। অনেক দেশে করোনা নিয়ন্ত্রণে এলেও বিপর্যয়ে ভারত। দিল্লিতে বিভীষিকাময় পরিস্থিতি। শ্মশান ও কবরস্থানের জায়গার সংকট। সোনারগাঁও থানায় মামুনুলের কথিত স্ত্রী ঝর্ণার ধর্ষণ মামলা। বিয়ের প্রলোভন ও কৌশলে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটানোর অভিযোগ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। কয়েকদিনের ধারাবাহিকতায় করোনায় মৃত্যু কমেছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত আরও 57 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 11,450 জনে। 21,046টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 2,177 জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন 7,59,132 জন। নতুন 4,325 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 6,81,426 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.51% ও সুস্থতার হার 89.76%। আর নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.34%। বৃহস্পতিবার দেয়া তথ্যের অনুপাতে শুক্রবার দেয়া তথ্যে শনাক্তের হার কিছুটা বেড়েছে। বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে শনাক্তের হার 9.39% জানানো হয়েছিল। দেশে করোনা সংক্রমণে 13 মাসের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সময় ছিল এপ্রিল। এ মাসের 5 দিনেই করোনায় শতাধিক মৃত্যু দেখেছে দেশ। সংক্রমণের হারও ছিল সবচেয়ে বেশি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিদেশ থেকে আসা অতি সংক্রমণশীল নতুন ভ্যারিয়েন্টের কারণেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। স্বাস্থ্যবিধি না মানলে সামনের পরিস্থিতি আরও খারাপের শঙ্কা তাদের। দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের 8 মার্চ। সেই হিসাবে গত 13 মাস করোনার সংক্রমণ কয়েক দফা ওঠানামা করেছে। তবে শুধু এপ্রিলের হিসাব দেখলেই বোঝা যায় দ্বিতীয় ঢেউয়ের তীব্রতা কত বেশি। এ মাসেই একবার মাত্র 10 দিনে ও আরেকবার মাত্র 15 দিনে করোনায় মৃত্যু 1000 ছাড়িয়ে যায়, যেখানে প্রথম দফায় 1000 মৃত্যু পেরোতে সময় লেগেছিল 95 দিন। প্রথম ঢেউয়ের তুলনায় এ মাসে শনাক্তের সংখ্যাও ছিল অনেক বেশি। 4 থেকে 7 এপ্রিল একটানা প্রতিদিন শনাক্ত হয় 7,000-এর বেশি। 7 এপ্রিল ছিল শনাক্তের রেকর্ড 7,626 জন। এপ্রিলের 4 থেকে 10 তারিখ অর্থাৎ 57তম সপ্তাহে শনাক্তের হার ছিল 22.04। গত বছরের 30 জুনের 64 জনের মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে মাসের শুরুতে 6 এপ্রিল 66 জনের মৃত্যু দেখে দেশ। এরপর 19 এপ্রিল করোনায় এ যাবৎ 112 জনের মৃত্যুর রেকর্ড তৈরি হয়। টানা 4 দিন সহ এ মাসেই মোট 5 দিন শতাধিক মৃত্যু হয় করোনায়। তবে আশার কথা, মাসের শেষ দিকে এসে মৃত্যু ততটা না কমলেও শনাক্তের হার বেশ কমে আসে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন ধরন ও মানুষের চরম উদাসীনতার খেসারত দিতে হয়েছে পুরো এপ্রিল জুড়ে। ফেব্রুয়ারি মার্চে মানুষজন লাগামহীনভাবে বিনোদন কেন্দ্রে চলে যায়। আমরা সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড় দেখেছি। করোনার সংক্রমণ কমে যাওয়ার কারণে লোকজন এবং কর্তৃপক্ষ উভয় পক্ষেই আমরা দেখি মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শৈথিল্য। এসবের সমন্বিত ফলেই কিন্তু দেশে করোনা ভাইরাসের সংক্রমণটা এপ্রিলে হঠাৎ করে অনেক বেড়ে যায়। এমন বাস্তবতায় অতীত থেকে শিক্ষা নিয়ে বাড়তি সতর্কতার তাগিদ বিশেষজ্ঞদের। মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। করোনার টিকাদান কর্মসূচিকে প্রাপ্যতা ভিত্তিক সফল করতে হবে এবং সকল ধরনের করোনা সংক্রমক সহায়ক স্থান, ঘটনা, জমায়েত, সভা সমাবেশ, উৎসব, খেলামেলা ইত্যাদিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং বিদেশ থেকে নতুন কোনো অতি সংক্রামক করোনা ভেরিয়েন্ট দেশে যেন প্রবেশ করতে না পারে সেটি নিশ্চিত করার সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনগণকে সম্পৃক্ত করেই যে কোনো সিদ্ধান্ত নেওয়ারও পরামর্শ সংশ্লিষ্টদের। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। লকডাউনে রাস্তায় গণপরিবহন না থাকলেও চলছে প্রাইভেট কার, সিএনজি, রিকশা সহ অন্যান্য যানবাহন। এদিকে দূরপাল্লার বাস না চললেও বিকল্প যানে অতিরিক্ত ভাড়ায় অনেকেই জরুরি প্রয়োজনে রাজধানী ছেড়ে যাচ্ছেন।
লকডাউনে রাজধানীর সড়কগুলো দখল করে আছে নানা ধরনের প্রাইভেট যান। গণপরিবহন না চললেও রাস্তায় আছে সিএনজি, প্রাইভেট কার, শেয়ার রাইডিং, মোটরসাইকেল। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। নিতান্ত প্রয়োজনে বের হয়েছেন কিছু মানুষ। যাত্রী চাপ কম থাকায় জায়গায় জায়গায় অলস সময় পার করছেন সিএনজি এবং রাইড শেয়ারিংয়ের চালকরা। আজকে রাস্তা লোকজন নাই, একেবারেই কম। লোকজন তো পাইতেছি না, সকাল 9টা বাজে বের হয়েছি, এখনো বসে আছি। না গেলে তো চাল কিনতে পারবো না, তাহলে কি করবো? আমি বের হয়েছি, আমার রুগী নিয়ে আসছে, এখানে হসপিটাল নিয়ে আসছে, আমার রুগী মুমূর্ষু অবস্থা। আসলে পেটে খুব ক্ষুধার্তর জন্যই বের হয়েছি, যে দুটা ভাত জোটার জন্য। যাত্রীদের অভিযোগ, লকডাউনকে সুযোগ হিসেবে নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করে ছাড়ছে যান চালকরা। অনেক বেশি ভাড়া নিয়েছে, 3 গুণ ভাড়া বেশি নিয়েছে। আমরা চাই না এই লকডাউন আর এরকম থাক। 100 টাকা নিচে দেবো না, 80 টাকা নিচে, এতে দিয়ে আপনার 20 টাকা ভাড়া। ভাড়া আমাকে তো হয় না মামা, বেশিরভাগ ভাড়া হয় মোটরসাইকেল আর সিএনজি, রিক্সা তো সবাই উঠতে চায় না। এদিকে রাজধানীর গাবতলীতে অল্প স্বল্প ভিড় রয়েছে রাজধানী ছাড়তে ইচ্ছুকদের। বিভিন্ন ধরনের প্রাইভেট যানে বাড়তি ভাড়ায় গন্তব্যে যাচ্ছে তারা। বাড়িতে গরম তো যাচ্ছি, 400 টাকা করে ভাড়া নিচ্ছে। যেখানে আমাদের লাগতো 500 টাকা, সেখানে এখন লাগতেছে 1500 টাকা। অনেক কষ্ট করে আমাদের গরিব মানুষ যাইতে হচ্ছে ভাইজান। রাজধানীর প্রবেশ মুখগুলোতে চেকপোস্ট থাকলেও তা অনেকটাই অকার্যকর। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে গণপরিবহন চালুর দাবিতে 2 মে সারা দেশে বিক্ষোভ করবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সারা দেশে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেবে 4 মে। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবির পাশাপাশি কর্মসূচি ঘোষণা দেয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। রাজধানীর গুলিস্তান থেকে এভাবেই গাদাগাদি করে যাত্রী নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ছুটছে সিএনজি, অটোরিকশা। স্বাস্থ্যবিধি মানার বালাই নেই, যাত্রীদের ভাড়াও গুনতে হচ্ছে গণপরিবহনের চেয়ে অনেক বেশি। যাওয়ার কোনোই নাই, এখন আবার পায়ে হেঁটে যেতে হবে। 150 টাকা 200 টাকা ভাড়া দেয়, গুলিস্তান আগে একদম আপ ডাউন 60 টাকা ভাড়া, মানে ডাবল হচ্ছে, ডাবল ভাড়া নিচ্ছে। কদমতলী থেকে আসলাম, গুলিস্তান 50 টাকা দাম, এই ভাড়া কি ঠিক বলেন? করোনা সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনে রাজধানী ঢাকা সহ সারা দেশে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে সরকার। তবে শুক্রবার রাজধানীর সড়কগুলোতে দেখা যায় গণপরিবহন বন্ধ থাকলেও অন্যান্য পরিবহনের ব্যস্ততা আরও বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় এই খাতের 50 লাখ শ্রমিক কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের। রমজান মাস প্রায় শেষ দিকে, সামনে ঈদুল ফিতর, কর্মজীবী সড়ক পরিবহন শ্রমিক প্রায় 50 লক্ষ শ্রমিক কর্মহীন থাকায় তাদের জীবিকা নির্বাহীর অনিশ্চিত হয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে তারা দুর্বিষহ জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন এবং পণ্য পরিবহন চালু সহ 3 দফা দাবি জানান ফেডারেশনের নেতারা। স্বাস্থ্যবিধি মেনে মোট আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চালুর ব্যবস্থা করতে হবে। 2, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান, খাদ্য সহায়তা প্রদান করতে হবে। 3, সারা দেশে বাস, ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য 10 টাকায় OMS এর চাল বিক্রির ব্যবস্থা করতে হবে। গণপরিবহন চালুর দাবিতে পরিবহন শ্রমিকরা রাস্তায় নামলে তার দায় সড়ক পরিবহন ফেডারেশন নেবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। করোনায় বিপর্যস্ত হতদরিদ্রদের এবারও ডিজিটাল মাধ্যমে টাকা পাঠাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার চালু হতে যাওয়া এই কার্যক্রমে একযোগে নগদ সাহায্যের আওতায় আসবে দেশের 36.5 লাখ পরিবার। সর্বোচ্চ সতর্কতায় তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব। করোনার ভয়াল থাবায় দুর্বিষহ অনিশ্চিত সময় পার করছে দেশের লাখ লাখ মানুষ। এই অতিমারিতে যেমন মৃত্যু বাড়ছে, তেমনি হাসপাতালে চাপ বাড়ছে রোগীর। কর্মহীন হয়ে দুর্গতিতে অনেকে। কাজ হারানো প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় এবারও 125 ধরনের পেশার দরিদ্রদের সরাসরি দেয়া হবে 2500 টাকা করে। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। নগদ এ সহায়তা সঠিক মানুষের হাতে পৌঁছাতে পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব। আগামী 2রা মে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে এটি এই 36,50,000 দরিদ্র এবং অসহায় ছিন্নমূল মানুষকে অর্থ প্রদান কার্যক্রম সেটিও শুরু হতে যাচ্ছে এবং সেক্ষেত্রেও প্রায় 912.50 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী স্যাংশন করেছেন।
তো করোনাকালে এছাড়াও অন্যান্য সরকারের সংস্থা বা আমাদের যারা সেফটি নেট কার্যক্রম যেগুলো আছে নিয়মিত, সেগুলোও কিন্তু একই সাথে চলমান আছে এবং বরং অনেক ক্ষেত্রে সেগুলোর গতি বৃদ্ধি পেয়েছে। এছাড়া ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় 600 কোটি টাকার নগদ সহায়তা, জেলা প্রশাসকদের মাধ্যমে দরিদ্রদের খাদ্য সহায়তার পাশাপাশি জোরদার করা হবে আগে থেকে চলমান সব ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় তাৎক্ষণিক 590 কোটি টাকা মাঠ পর্যায়ে বিতরণ করেছেন, যেটি বিতরণ কার্যক্রম এখন চলছে। একই সাথে এই 590 কোটির অতিরিক্ত মাননীয় প্রধানমন্ত্রী আবার তাঁর ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসকদের অনুকূলে আরও 10 কোটি 50 লক্ষ টাকা দিয়েছে। এর বাইরেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে হাওর এলাকায় খুব দ্রুততার সাথে এই হারভেস্টিংটা শুরু হয়েছে। এছাড়া হাত পাততে পারেন না এমন অবস্থায় পড়া মধ্যবিত্তদের জন্য 333 নম্বরে ফোন দিয়ে খাদ্য সাহায্যের ব্যবস্থা তো রয়েছেই। জেলা প্রশাসন খুবই গোপনে তাদের বাড়িতে কিন্তু এই খাবারটা পৌঁছে দিচ্ছে এবং এই কার্যক্রমটা চলতে থাকবে। করোনার আগ্রাসন ঠেকাতে সবকিছু বন্ধ থাকলেও সার্বক্ষণিক চালু থাকা কার্যালয়ের মাধ্যমে ভার্চুয়ালি সব দেখভাল করছেন সরকার প্রধান। সেই সঙ্গে এই দুর্যোগে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য অবস্থাপন্নদের প্রতি আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির 601 জন নেতাকর্মী গুম ও নিখোঁজ এবং 2817 জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। গুম ও নিখোঁজ নেতাকর্মীর পরিবারকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঈদ উপহার পৌঁছে দেওয়ার সময় এই অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে পরিবারগুলোকে উপহার তুলে দেওয়া হয়। বিএনপির মহাসচিব বলেন, নেতাকর্মীদের গুম ও হত্যার জন্য এই সরকারকে একদিন পরিবারগুলোর কাছে, জাতির কাছে জবাবদিহি করতে হবে। করোনা নিয়ে এই সরকার ব্যবসা করছে অভিযোগ করে তিনি বলেন, জনগণ আইসিইউ পাচ্ছে না, কিন্তু 1 বছর সময় পেয়েও কিছুই করেনি তারা। সরকারের লোকজন শুধু পয়সা কামানো নিয়েও ব্যস্ত বলে অভিযোগ করেন তিনি। এ সময় বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চান মির্জা ফখরুল। 2019 ডিসেম্বর পর্যন্ত 601 জন গুম হয়েছে, 2817 জন এক্সট্রা জুডিশিয়াল কিলিং, হত্যা যেটা আপনার একেবারে বলা যায় যে গুলি করে হত্যা করা, এটাও আপনার হয়েছে অনেকগুলো। এই সরকার কি করেছে? আজকে যেহেতু তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই, জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আজকে তারা গোটা এই কোভিডকে নিয়ে ব্যবসা করেছে, জনগণের সমস্যার সমাধান করে নাই। চিকিৎসা পাচ্ছেন আমাদের লোকজনেরা, তার হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে বেড়াচ্ছে, একটা আইসিইউ পায় না। অথচ আপনার 1.5 বছর ধরে আজকে এই অবস্থা চলছে, তারা এগুলোর দিকে লক্ষ্যই রাখেনি। শুধু কি করে টাকা বানানো যাবে, কি করে দুর্নীতি করা যাবে, সেই দিকে তারা কাজ করেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছেন তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। রিসোর্ট কাণ্ডের 27 দিন পর শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলাটি করেন তিনি। 3 এপ্রিল নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীসহ হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে আটক করে এলাকাবাসী। এ সময় ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন মামুনুল হক। পরে মামুনুলের অনুসারীরা রিসোর্টে হামলা করে তাকে নিয়ে যায়। ঘটনার 27 দিনের মাথায় ওই নারী জান্নাত আরা ঝর্ণা মামুনুলের বিরুদ্ধে মামলা করেন সোনারগাঁও থানায়। অভিযোগে তিনি বলেন, বিয়ের প্রলোভন ও অসহায়ত্বের সুযোগ নিয়ে মামুনুল তার সঙ্গে সম্পর্ক করেছেন। 2018 সাল থেকে ঘোরাঘুরির কথা বলে মামুনুল বিভিন্ন হোটেল ও রিসোর্টে নিয়ে যেতেন তাকে। কৌশলে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে মামুনুল তাকে খুলনা থেকে ঢাকায় এনে একটি বাসায় সাবলেটে রাখেন। সব খরচ মামুনুলই দিচ্ছিলেন। রয়্যাল রিসোর্ট ঘটনার পর মামুনুল তাকে নিজের বাসায় ফিরতে না দিয়ে পরিচিত একজনের বাসায় আটকে রাখেন। পরে তার বাবা অলিয়ার রহমানের জিডির প্রেক্ষিতে ডিবি তাকে উদ্ধার করে। পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করেন ঝর্ণা। সর্বশেষ কথা, আমি সুষ্ঠু বিচার চাই। আমার সাথে অনেক বড় প্রতারণা, ধোঁকা হয়েছে। পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলাটির নম্বর 30। মামুনুল হকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন যে তাকে প্রলোভন
বিয়ের প্রলোভন দেখিয়ে বিগত 2 বছর যাবৎ তাকে ধর্ষণ করেন এবং 3 তারিখে রয়্যাল রিসোর্টে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়। ইতিমধ্যেই ভিকটিম জানাতারা ঝর্ণার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরই মধ্যে বেশ কটি মামলায় গ্রেফতার রয়েছে মামুনুল হক। নাশকতার 2 মামলায় চলছে রিমান্ড। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এবার রিগাল ফার্নিচার ঈদ বাজারের খবর। ছুটির দিন শুক্রবার সকাল থেকে রাজধানীর মার্কেটগুলোতে ভিড় বেড়েছে, তবে বিক্রি বাড়েনি। আবার স্বাস্থ্যবিধি মানার গরজও কম। ধীরে ধীরে বিক্রি বাড়বে এমন ধারণা ক্রেতা বিক্রেতা উভয়েরই। 2 থেকে 3 মাস বয়সী লামিসা করোনায় স্বাস্থ্য ঝুঁকি ও লকডাউনের মধ্যেই মায়ের কোলে চড়ে এসেছে মার্কেটে। সচেতনতার ব্যাপারে অভিভাবকদের মধ্যেও ড্যাম কেয়ার ভাব, তবে যুক্তির কোনো অভাব নেই। বাজার কার কাছে তুই আসবো, বাসার মধ্যে বাসায় তো সকাল সকাল আসছি যে ভিড় হবে না। মার্কেট খুলে আসতে হবে এটা না, আসলে মানে ইস্যুগুলো হয়ে গেল এরকম যে আপনারা খুলছেন, এখন না গেলে হ্যাঁ এটা কেমন হয়। আবার করোনা একটা ফ্যাক্ট, ঈদের জন্য টুকটাক তো করাই লাগে। সতর্কভাবে তো আসছি, মাস্ক টাস্ক পরে। সম্মিলিত দোকান ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক বলছেন, নিয়মের বাহিরে গেলেই নেওয়া হবে ব্যবস্থা। এই স্বাস্থ্যবিধি যদি না মানা হয় তাহলে রাষ্ট্রের উপর একটা বড় ধরনের স্বাস্থ্য নীতিমালার চাপ আসবে। আমরা মনে করি যিনারা এখনো এই স্বাস্থ্য নীতিমালা না মেনে মার্কেট পরিচালনা করছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল সমিতির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা যাতে করে। অন্যান্য দিনের চেয়ে মার্কেটে তুলনামূলক ভিড় বেশি থাকলেও বিক্রেতাদের হাহুতাশ আগের মতোই। কেবল বেচা বিক্রি নেই বলে আফসোস। 30-40 হাজার হইতে পারে, আশা ছিল তো 1 লাখ টাকা বিক্রি করা। কাস্টমার আসে তো দাম কম বলে, বেচতে পারি না। কাস্টমার আছে কিন্তু বেচা কিনা খারাপ। শুক্রবার হিসাবে তো ভাই প্রত্যাশা অনেক, কিন্তু প্রত্যাশা তো মিটতেছে না। অনেক মালমাট্টা আসলে উঠাইছি, ওইভাবে তো ওই আমাদের কোনো কাস্টমারও নাই। আমরা আসলে লকডাউনের কারণে মানে অনেক পিছনে পড়ে গেছি। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে গত রবিবার থেকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রয়েছে সব ধরনের দোকান। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ভোজ্য তেলের বাজার আরো গরম। বোতলে সয়াবিনে লিটার প্রতি বেড়েছে 5 টাকা। তবে কিছুটা স্বস্তি চালের বাজারে। নতুন ওঠা পাইজম ও আঠাশ চালের দাম কেজিতে কমেছে 2 টাকা। কমতির দিকে মুরগির দামও। গেল 15ই মার্চ বাণিজ্য মন্ত্রণালয় থেকে বোতলবদ্ধ সয়াবিন লিটার প্রতি 139 টাকা নির্ধারণ করে দেওয়ার পর কিছুটা স্বস্তি ফিরেছিল ভোজ্য তেলের বাজারে। কিন্তু দেশের ভোজ্য তেল উৎপাদন ও বিপণনকারী কোম্পানিগুলো তা আরও 5 টাকা বাড়িয়ে করেছে 144 টাকা। তারা এই দামে বাজারে সরবরাহ করাও শুরু করে দিয়েছে। কিন্তু দাম বাড়ার খবরে অনেকে আগে কিনে রাখা তেল এখন বাড়তি দামে বিক্রি করছে। অলরেডি 5 টাকা বাড়ছে, আরও 5 টাকা বাড়াইতে চাইতেছে। কোম্পানি এখনই বলতেছে যে আরও 5 টাকা বাড়বে। তো এই জন্য যেটা হয়েছে, বাজারে একটা বেচা বিক্রির একটা চাপ পড়ছে যে তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে। আর সামনে তো এমনি মানে যেটা চলতেছে তেল লাগে। বাজার একটু মধ্যে খারাপ ছিল, এখন আবার একটু ভালো হয়েছে বেচা কিনাটা। এদিকে বড় মৌসুম শুরু হয়, স্বস্তি ফিরতে শুরু করেছে চালের বাজারে। বাজারে নতুন পাইজম ও আঠাশ কেজিতে 2 থেকে 3 টাকা কমেছে। মৌসুমের চাল বাজারে ঢুকলে দাম আরও পড়ে যাবে বলছেন চাল ব্যবসায়ীরা। নতুন করে যে চালগুলো বাজারে ঢুকছে এগুলো যেমন কোয়ালিটি ভেদে কিছু কম আছে। যেমন পাইজম যেটা ওটা নতুন আসছে বাজারে, যে পাইজম ছিল 46-47 টাকা, ওই পাইজম এখন মোটামুটি 44-43 টাকা। তারপরে হলো 28 চাল, যেটা 28 নতুন আসছে বাজারে, যে 28 ছিল 48 থেকে 52, সেই 28 এখন মোটামুটি 44-45-46-এর মধ্যে কোয়ালিটি ভেদে পাওয়া যায়। মোটামুটি আগামী 1 সপ্তাহের মধ্যে অথবা ঈদের পরে অ্যাভেলেবেল মার্কেটে ভরপুর থাকবে। বাজারে অনেকটা কম আছে, আরও কমবে। ক্রেতা কমে যাওয়ায় পেঁয়াজের দাম কমতির দিকে। কমেছে মুরগির দামও। ব্রয়লার কেজিতে 5 থেকে 10 টাকা এবং সোনালী কেজিতে কমেছে 20 টাকার মতো। একবারেই বেচা কেনা নাই, আর আপনারও তথাপি ডেলি 2 টাকা 3 টাকা 1 টাকা এরকম খালি ডেলি কমতেইছে। 15-20 দিন আগে তো ছিল 160 টাকা, সেই হিসাবে দাম তো কমছে 35-40 এরকম বেশি। আমরা সবজির বাজার আগের মতোই। নতুন সবজি হিসেবে কাঁকরোলের দাম একটু বেশি। মৌসুম শেষ হয়ে যাওয়ায় টমেটোর দাম বেড়েছে। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা।
করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় 17 মে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্তে শিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত বন্ধ থাকছে হল। টিকা নিশ্চিত হওয়ার অন্তত 4 সপ্তাহ পর হলে তোলা হবে শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার কারণে গত বছর 20 মার্চ হলগুলো খালি করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনার টিকা পেতে 24 থেকে 31 মার্চ পর্যন্ত নির্ধারিত ওয়েব লিঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিবন্ধন করার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। সেখানে 30,000-এর বেশি শিক্ষার্থী নিবন্ধন করেন, তবে এখনো পর্যন্ত করোনার টিকা নিশ্চিত হয়নি। প্রথমবারের মতো হলুদ তরমুজ চাষ হয়েছে কিশোরগঞ্জে। পাকুন্দিয়ায় স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শে উদ্যোগ নিয়েছেন কয়েকজন যুবক। কীটনাশক ব্যবহার ছাড়াই বাইরে হলুদ আর ভেতরে টকটকে লাল সুস্বাদু এ তরমুজের ফলনও হয়েছে ভালো। থাইল্যান্ড জাতের এ তরমুজের সফল চাষ হয়েছে মেহেরপুর ও গাজীপুরেও। পড়ালেখা শেষ করে বসে নেই কিশোরগঞ্জের পাকুন্দিয়ার যুবক ইসমাইল হোসেন। কয়েকজনকে নিয়ে নিজ জমিতে হলুদ রঙের তরমুজ চাষ করেছেন তিনি। কম সময়ে গোল্ডেন ক্রাউন জাতের এই তরমুজে বেশ লাভের আশা তাদের। 35,000 টাকা খরচ করে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা বিক্রি করবো ইনশাল্লাহ। আমি যুবকদেরকে এইভাবে উদ্যোক্তা হিসেবে দেখতে চাই। ট্র্যাপের ব্যবহার শেখানো হচ্ছে, যার মাধ্যমে কোনো বিষ প্রয়োগ করা লাগতেছে না, আর বিষমুক্ত ফসল হতে যার বাজারে নিয়ে যাচ্ছে, বাজার মূল্য বেশি। শিক্ষিত তরুণরা চাষাবাদে এগিয়ে এলে কৃষিখাত আরও সমৃদ্ধ হবে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। কৃষি এবং কৃষকের জন্য এই ফসল আরও ভবিষ্যতে অর্থনৈতিক সমৃদ্ধতা বয়ে আনবে এবং বিদেশ থেকে যে রকমেলন আমদানি করা হয়, আজকে এই পাকুন্দিয়া আইসা আমরা দেখতে পাচ্ছি যে কৃষক রকমেলন উৎপাদন করছে। এদিকে ইউটিউব দেখে এবং কৃষি বিভাগের পরামর্শ নিয়ে তৃপ্তি জাতের হলুদ তরমুজ চাষ করেছেন মেহেরপুরের উজলপুর গ্রামের চাষি জহিরুল ইসলাম। মাচায় ঝুলছে সারি সারি হলুদ তরমুজ। ইউটিউব দেখি এই তরমুজটা করার উদ্যোগ নিয়েছি। হলুদ তরমুজ, এর নাম হচ্ছে তৃপ্তি, সৌদির নাম হচ্ছে সাম্মাম, গোল্ডেন কাউন্ট, ইংলিশে হচ্ছে গোল্ডেন কাউন্ট, বাংলাদেশে হলুদ তরমুজ। যদি লাভালাভ হয় আমরা ইনশাল্লাহ এই চাষ করি। আমরা কখনোই দেখিনি, আজকে নতুনই দেখছি এই বছরে। প্রতি বিঘা হলুদ তরমুজ চাষে খরচ হয় 60,000 টাকা, উৎপাদন হয় 2 লাখ টাকার। জমি থেকেই 16 থেকে 1800 টাকা মন দরে এই ব্যতিক্রম জাতের তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। এটা অসময়ের একটি উচ্চমূল্য ফসল এবং 65 থেকে 70 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। তাইওয়ান জাতের হলুদ তরমুজ চাষে লাভবান গাজীপুরের চাষি আব্দুল হামিদও, যা আগ্রহী করছে অন্যদেরও। 80,000 টাকা খরচ হয়েছে এক বিঘায়, 75 থেকে 80,000 সম্পূর্ণ লেবার নিয়ে করা। আর যদি নিজে করতাম তাহলে 40-50,000 টাকা লাগতো। আগ্রহী যারা কৃষকরা আছে আমরা চেষ্টা করছি যে পরবর্তীবার আরও বেশি পরিমাণে করার, এবং এবারও যারা আগ্রহী কৃষক রয়েছেন আমাদের সাথে যোগাযোগ করছেন, আমরা তাদেরকে চেষ্টা করব যে সহযোগিতা করছি। সাধারণত তরমুজের মৌসুম বর্ষার আগেই শেষ হয়ে যায়। মৌসুমের বাইরেও চাষ করা যায় এই জাতের তরমুজ। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার ভূমিহীন এক বিধবার জীবন সংগ্রামের কথা। পটুয়াখালীর মহিপুরের হতভাগ্য বৃদ্ধা রাবেয়া স্বামী স্ত্রী মিলে বিভিন্ন বাড়িতে কাজ করে প্রায় 51 বছর সংসারের ঘানি টেনে আসছিলেন, কিন্তু সম্প্রতি বিনা চিকিৎসায় স্বামী ইউসুফ আলীর মৃত্যুর পর অথই অন্ধকারে পড়েছেন অসহায় বৃদ্ধা রাবেয়া। কুয়াকাটার প্রতিনিধি জহিরুল ইসলামের মিরনের রিপোর্টে দেখুন বিস্তারিত। পটুয়াখালীর মহিপুরের জরাজীর্ণ খুপড়ি এই ঘরটিতে কোনো রকমে টিকে আছেন রাবেয়া। মাথা গোজার ঠাঁইটিও নিজের না। দীর্ঘ 50 বছর স্বামী স্ত্রী মিলে বিভিন্ন বাড়িতে কঠোর শ্রম দিলেও সামর্থ্য হয়নি একখণ্ড জমি কেনার। এর মধ্যে দীর্ঘ রোগভোগের পর সদ্য গত হয়েছেন স্বামী ইউসুফ আলী। এখন বয়সের ভারে কাজ করার ক্ষমতাও হারিয়েছেন রাবেয়া। অসমর্থ সন্তানেরা তার থেকে মুখ ফিরিয়েছে অনেক আগেই। বাকি জীবনটা একটু ভালোভাবে কাটাতে সরকার আর সমাজের বিত্তবানদের দিকে তাকিয়ে নিঃস্ব রাবেয়া। সরকার যদি করতে হলে আমি একটু খাইয়ে ফরিয়া মরতে পারতাম। আমি অনেককালে দুনিয়ার অসহায়, কাম কাইসা করতারি নেন বাবা, আগে করছি আন করতারি, রথ নাই, বল নাই, শক্তি নেই, ভাষায় প্রকাশ করা যায় না। মহিলাদের নাই পোশাক, নাই পারে খাবার,
খুব অসহায় অবস্থায় আছে। জমিও নাই, একটা ঘর করার মতো জায়গাও নাই এবং মানুষের বাড়িতে থাকে। উঁচু শ্রেণীর আছে মেম্বার চেয়ারম্যান, এরা যদি একটু এর প্রতি খেয়াল করে তো মনে হয় যে তার বাকি জিন্দেগিটা খাইয়ে পরে মোটামুটিভাবে থাকতে পারে। রাবেয়াকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। খার জমি লাগবে, খার জমি যদি ম্যানেজ করা যায় তাহলে আমি ওনাকে হয়তো ওনার পরিবারকে পারবো একটা হেল্প করতে, একটা ঘরের ব্যবস্থা করে দিতে। আর ওনার যে বয়স্ক ভাতাটা আছে এটা যদি চেঞ্জ করে ওনার ওয়াইফের নামে দেওয়া যায় সেই চেষ্টাটাও আমরা করব। রাবেয়াকে সাহায্য পাঠাতে পারেন মোহাম্মদ শফিকুল ইসলাম, হিসাব নম্বর 205070702569911102, ইসলামী ব্যাংক মহিপুর এজেন্ট শাখা। বিকাশ নাম্বার 018838323723। বাংলাভিশন নিউজ ডেস্ক। বাগেরহাটের মোরেলগঞ্জে বিষ দিয়ে 60টি কবুতর ও 340টি ঘুঘু নিধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদরের উত্তর সরালিয়া গ্রামের বর্গা চাষী সেলিম শেখ জমির ধান কেটে মাছ চাষের পাশাপাশি সেখানে বিষাক্ত খাবার ফেলে ঘুঘু ও কবুতর শিকার করেছেন বলে অভিযোগ করেছেন একই এলাকার নাসির উদ্দিন। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন তিনি। পরে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে জমির বিষ নষ্ট করে ফেলেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবার ইভ্যালি ইফতার বাজারের খবর। প্রচন্ড গরমে মাগুরা ইফতারিতে রোজাদারদের পছন্দ ঘোল আর দই। করোনার কারণে এবারও জমেনি বাহারি ইফতারের দোকানগুলো। শহরের গুটি কয়েক রেস্তোরাঁয় সীমিত পরিসরে ইফতার আয়োজন থাকলেও ক্রেতা তেমন নেই। করোনা পরিস্থিতি ও প্রচণ্ড গরমে ঠান্ডা, তরল ও ঘরোয়া খাবারের দিকে ঝুঁকছেন মাগুরার বেশিরভাগ রোজাদার। ডাবের পানি, আখের রস, দই ও ঘোল রাখছেন পছন্দের তালিকায়। এই গরমের মধ্যে আমরা একটু ঠান্ডা খাবারের জন্য এখানে আসি, বিশেষ করে আপনার ঘোল, দই এগুলোর জন্য এখানে আসি আর কি। তো এর বেশ সুনাম আছে। দই গলি বেশি পছন্দ করতেছি আমরা ইফতারে। গরম বলে প্রচন্ড, তার কারণে আমরা আখের রস দিয়ে ইফতার করতেছি। সেরকম পর্যাপ্ত পরিমাণ কোনো কিছু পাওয়া যাচ্ছে না। শহরের বিভিন্ন প্রান্তে প্রচলিত ইফতার বাজার এবার তেমন জমেনি। চিকেন সাসলিক, টোস্ট, ফ্রাই, জালি কাবাব, শাহি হালিম, জিলাপি সহ মুখরোচক নানান খাদ্যে ক্রেতাদের ঝোঁক কম। আমরা সামথিং কিছু তৈরি করছি, তারপরেও কাস্টমার নেই লকডাউনের কারণে। বাদ বাকি অন্যান্য বছরের তুলনায় এবার কাস্টমার খুবই কম। আগের বারে অনেকে আমরা দিয়ে পারি না, অনেক কাস্টমার থাকে, এবার সেই তুলনায় আমাদের দোকানে কোনো কাস্টমারই নাই। স্বাস্থ্যবিধি মেনে ইফতারের বাহারি আয়োজনেও আশামতো ক্রেতা পাচ্ছে না দোকানিরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমন খেলার সংবাদ। লকডাউনের মধ্যেই মাঠে গড়ালো প্রিমিয়ার লিগ ফুটবলের ফিরতি পর্ব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। হারিয়েছে উত্তর বারিধারাকে। এই ম্যাচ দিয়ে এএফসি কাপের প্রস্তুতিও শুরু হয়েছে কিংসদের। বাংলাদেশ পুলিশের সাথে 2-2 গোলে ড্র করেছে ঢাকা আবাহনী। এদিকে এএফসি কাপের বাছাই পর্ব থেকে ঢাকা আবাহনীকে বাদ দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। গত 9 এপ্রিল মাঠে গড়ানোর কথা ছিল প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বের। তবে করোনা লকডাউন বিধিনিষেধে মাঠে গড়েনি লিগ। অবশেষে লকডাউনের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে লিগ শুরুর সিদ্ধান্ত নেয় বাফুফে। দর্শকহীন মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হয় বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বারিধারার সীমানায় গোল উৎসবে মেতে ওঠে কিংসরা। আগামী 14 মে থেকে এএফসি কাপে গ্রুপ পর্বে খেলবে বসুন্ধরা কিংস। প্রস্তুতির জন্য বড় সহায়ক হবে প্রিমিয়ার লিগের ম্যাচগুলো। উত্তর বারিধারাকে 6-0 গোলে হারায় কিংসরা। জোড়া গোল করেন রাউল বেসেরা, রবসন ও ফার্নান্দেস। এফসিকে ঘিরে আমাদের অনেক প্রত্যাশা। তো আমরা এফসিতে রওনা দিব, মালদ্বীপে রওনা দিব 10 তারিখ থেকে। তো আশা করছি এবার এফসিতে ভালো কিছু করে আমরা দেশবাসীকে একটা ভালো রেজাল্ট উপহার দিতে পারবো। করোনাকালের মধ্যে খেলা মাঠে গড়ানো ইতিবাচক হিসেবে দেখছেন বসুন্ধরা কিংস সভাপতি। গত বছরের লিগটা বন্ধ হয়ে গেছিল 5-6টা ম্যাচ হওয়ার পরে।
আর করোনা নিয়ে একটা সবার একটা অজানা আতঙ্ক ছিল। তো এবছর যদিও করোনার প্রকোপ আছে, কিন্তু আমরা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি এই জীবনযাত্রার মধ্যে। এখন করোনা একটা অনিশ্চিত, এটা কখন যাবে কেউ বলতে পারে না, সুতরাং জীবন তো থেমে থাকবে না। তো বাফুফে যে সিদ্ধান্ত নিয়েছে বা লীগ কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে লীগ শুরু করার, আমি এটাকে অন্তত ইতিবাচক দৃষ্টিতে দেখছি। এদিকে লকডাউন প্রতিবন্ধকতায় 14 এপ্রিল মালদ্বীপ ইগলসের সাথে এফসি কাপে বাছাই পর্ব খেলা হয়নি ঢাকা আবাহনীর। পরে ম্যাচটি আয়োজন নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। বেশ কয়েকবার দুপক্ষের আলোচনার পরও কোনো সুরাহা না হয় আবাহনীকে বাদ দিয়ে এএফসি কাপ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে করোনায় আরও 57 মৃত্যু, 13 মাসের সবচেয়ে ভয়ঙ্কর এপ্রিল, স্বাস্থ্যবিধি না মানলে আরও খারাপ পরিস্থিতির আশঙ্কা। লকডাউনে সড়কে প্রাইভেট কার, রিকশা, অটোরিকশার দাপট, গণপরিবহন চালুর দাবিতে রবিবার সারা দেশে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ। অনেক দেশে করোনা নিয়ন্ত্রণে এলেও বিপর্যয়ে ভারত, দিল্লিতে বিভীষিকাময় পরিস্থিতি, শ্মশান ও কবরস্থানে জায়গার সংকট। সোনারগাঁও থানায় মামুনুলের কথিত স্ত্রী ঝর্ণার ধর্ষণ মামলা, বিয়ের প্রলোভন ও কৌশলে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটানোর অভিযোগ। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।